শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একদম পরিষ্কার মেসেজ সরকারের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজও বলেছেন, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর, যা পুরো জাতি গর্ব করতে পারবে। তাছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে 10 ফেব্রুয়ারি নির্বাচন এবং 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে। তবে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা প্রভাব পড়েছে রাজনীতির মাঠে। আপসহীন নেতৃক্ষেতু খালেদা জিয়াকে দেখতে গেছেন দেশের রাজনৈতিক দলের নেতারা। এর মাধ্যমে দেশের রাজনৈতিক সৌন্দর্য ফুটে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে এবারকের হাসপাতালে তিনি দেখতে গেছেন। তবে মায়ের এমন অসুস্থতার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি বারবার আলোচিত হচ্ছে। এরই মধ্যে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মাইনাস ফর্মুলার বিষয়টিও সামনে আনান। তিনি বলেছেন, বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। এরই মধ্যে নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে আজকে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের না ফেরা, মাইনাস ফর্মুলা এবং নির্বাচন সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ, তাই নিয়ে আলোচনা করবো। আজ আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। সরাসরি প্রশ্ন যেতে চাই ডক্টর আব্দুল নূর তুষারের কাছে। ডক্টর আব্দুল নূর তুষার, আমি যে ইন্ট্রোটা দিলাম, যে পরিস্থিতি বাংলাদেশের সামনে নির্বাচন, সব মিলিয়ে আপনি কি দেখছেন? যদিও আজকে একজন রিট করেছেন সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিষয়ে। তিনি অনেক কিছু বলেছেন, যে নির্বাহী বিভাগের থেকে যাতে জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা দাবি জানিয়েছেন। এর মাঝে আবার দেখা গেল ডিসেম্বরের শুরুর ঠিক আগের দিন পাকিস্তান জিন্দাবাদ একটা স্লোগানও আমরা দেখতে পেলাম সন্দীপের একটা অনুষ্ঠানে। সব মিলিয়ে কি দেখছেন আসলে? কিছু লোক চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, ইস্যু তৈরি করার জন্য। যেমন কেউ যদি অন্য একটি দেশের নামে স্লোগান দিয়ে থাকে, তাহলে সরকারের উচিত হবে কে বা কারা স্লোগানটি দিয়েছে তাদেরকে খুঁজে বের করা। কেননা বাংলাদেশে বসে অন্য কোনো দেশের স্লোগান দিতে পারেন কেবলমাত্র সেই দেশের নাগরিক হলে। আমাদের কোনো নাগরিক যদি দিয়ে থাকেন তবে তাকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে আইনের মুখোমুখি করা উচিত। কি কারণে এই সরকার সেটা পারছেন না, সেটা বরং আমাদেরকে প্রশ্ন করতে হবে। কেন এই ব্যক্তিকে এখনো চিহ্নিত করা যায় নাই, এবং কেন ওই অনুষ্ঠান যারা আয়োজন করেছিলেন তারা কেন জেলখানায় নাই, এটা জিজ্ঞেস করা উচিত। কেননা সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মানুষজনকে জেলখানায় ঢুকতে দেখেছি। আমরা দেখেছি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ আলোচনায় মব ঢুকে গিয়ে মবের প্রেসারে মানুষকে বন্দী করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তো যদি এইটা সরকার করতে পারেন, তাহলে যারা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়েছে তাদেরকে কেন আটকাতে পারবেন না? এটা বোধ বুদ্ধিতে কুলায় না। আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সেটি হচ্ছে যে রিট হয়েছে, রিট যিনি করেছেন তিনি বা তারা কেন এটা করছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারা নির্বাচনকে পেছাতে চাইছেন কোনো অসৎ উদ্দেশ্যে। যে ব্যক্তি রিট করেছেন তাকে আমি চিনতাম না, আপনি চিনতেন কিনা আমি জানি না। ফলে এরকম অচেনা মানুষজন এসে যখন রিট করতে শুরু করেন এবং এইরকম দাবি দেওয়া করেন যে একবারে নির্বাচন স্থগিত করে দিতে হবে, এইটা তো সম্পূর্ণভাবে সরকারের যে নির্বাচনের প্রতিশ্রুতি সেটাকে ভঙ্গ করে দেওয়ার একটা চেষ্টা। সামনে তো নির্বাচনের সময় বেশি নেই, সামনে কি আর নতুন নতুন প্রতিবন্ধকতা আসবে এমন কোনো আশঙ্কা করেন কি? এরকম প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা একদল লোক করেই যাচ্ছেন, এটা আগে থেকে করছেন এবং আমার ধারণা তারা ভবিষ্যতে করার চেষ্টা করবেন। এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে আসলে অগণতান্ত্রিক বাংলাদেশকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা তারা চালাচ্ছেন। অগণতান্ত্রিকতা সবসময় একদল স্বার্থান্বেষী মানুষকে সহায়তা করে। কেননা তারা তখন কি করেন, যেহেতু কোনো জবাবদিহিতা থাকে না, তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক, নিজস্ব যোগাযোগ এবং নিজস্ব আত্মীয় স্বজন এবং নানান বন্ধুবান্ধবদেরকে কাজে লাগিয়ে সরকারি সুবিধাদি হস্তগত করেন। এবং আপনি নিশ্চয়ই দেখবেন যে এই সরকার বিভিন্ন ধরনের লাইসেন্স পারমিট ইস্যু করেছে, বিভিন্ন ধরনের চুক্তি করেছে। এই সব কিছুই কিন্তু অস্বচ্ছ। এগুলি কোনোটার মধ্যে সেই রকম স্বচ্ছতা নাই। কেননা কোনোটার টেন্ডার হয় নাই, কোনোটার লিমিটেড টেন্ডার হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের যে প্রচারণামূলক তথ্যচিত্র, সেইটার বিষয়ে মন্ত্রিপরিষদকে সিদ্ধান্ত দিতে হয়েছে যেটা টেন্ডার হবে। কারণ এটা টেন্ডার ছাড়াই সিলেকশনের ভিত্তিতে কিছু লোককে দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অস্বচ্ছতার
চেষ্টা রয়েছে। যে ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন করে, যেহেতু দর্শক আমাদের কাছে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছেন মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি একটু বিলম্বে এসেছেন। বিএনপি নেতা শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তারেক রহমান না ফেরা নিয়ে বেশ আলোচনা উঠছে এবং এই ফাঁকে আরেকটি কথা বারবার একটি সামনে আসে, সেটা হচ্ছে ডিপ স্টেট, অর্থাৎ তারেক রহমান না ফেরার পেছনে অন্য কোনো দেশ কাজ করছে কিনা তা সেই বিষয়টাও উঠে আসছে। সেখানে যদিও বলি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটি গণতান্ত্রিক তৎপরতা চলছে। জয়ের মতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি খেলা চলছে। বা সাংবাদিক মাসুদ কামালও বলছেন যে আসলে এই ঘটনাগুলো আসলে ডিপ স্টেট ভিতরে ভিতরে কাজ করছে কিনা। তিনি বলেছেন আয়নাঘরের কথা আমরা শুনেছি, মানুষ হঠাৎ করে হারিয়ে যেত, পুলিশ বলতো তারা নেয়নি, র্যাব বলতো তারা নেয়নি, কিন্তু মানুষটা কোথায় গেল সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যেত না। কারা নিয়েছে, কেন নিয়েছে, কোথায় রেখেছে, সবই অদৃশ্য, অথচ ঘটনা ঘটতো। এটাও কি সেরকম একটি ঘটনা কিনা তিনি আসতে পারছেন না। ডিপ স্টেট এই শব্দটা যখন কোনো স্টেটের মধ্যে উচ্চারিত হয়, ধরে নিতে হয় সেই স্টেট ঠিকমতো ফাংশন করছে না। কেননা স্টেটের যে মেশিনারি, সেই মেশিনারির উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে পারে, তাহলে ধরে নিতে হয় যে সেই স্টেট আসলে অগণতান্ত্রিক। কেননা স্টেট নিয়ন্ত্রণ করবেন গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এবং গণতান্ত্রিক ব্যক্তিবর্গের মাধ্যমে নির্বাচিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিভিন্ন অধিকারীরা। যেমন ধরেন, স্টেট নিয়ন্ত্রণ করে কারা? ব্যুরোক্র্যাটরা। স্টেট নিয়ন্ত্রণ করে পার্লামেন্ট সদস্যরা। স্টেট নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা। এবং এই তিনটি ফাংশনিং যে বডি, সেই বডির চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে স্টেট নির্মিত হয়। এবং এই স্টেটের কিছু অভিভাবক থাকেন, যেমন রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের অভিভাবক, এবং স্টেটের ফাংশনকে সরকারের মধ্যে দিয়ে পরিচালিত করা হয়। ফলে যদি এরকম কোনো একটি অংশ থাকে, এরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গোষ্ঠী থাকেন যাদের সিদ্ধান্তে মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি রাষ্ট্র নিয়ে থাকে, সরকার নেয়, তাহলে ধরে নিতে হবে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আসলে দুর্বলতার চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে এক। ডিপ স্টেটে যারা কুশীলব থাকেন তারা সাধারণত অদৃশ্য হয়ে থাকেন, তাদের নাম বোঝা যায় না, কিন্তু তাদের প্রভাবকে অনুভব করা যায়। এরকম ডিপ স্টেট যখন কোনো দেশে তৈরি হয়, তখন সেই দেশ দ্রুত অগণতান্ত্রিক হয়ে যায়, কেননা অল্প কিছু মানুষ তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে থাকেন। এবং এদের সিদ্ধান্তে যেহেতু গণতান্ত্রিকতা থাকে না, জবাবদিহিতা থাকে না, তারা বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেন, কারণ এইগুলি তাদের ব্যক্তিমত, গোষ্ঠীমত বা তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাকে সার্ভ করে। আর বিদেশি শক্তির সাথে ডিপ স্টেটের সম্পর্ক বা স্টেটের সম্পর্ক সেটা অন্য জিনিস। ডিপ স্টেটের অংশ কিন্তু বিদেশিরা না, বিদেশিদের হয়ে অনেক সময় ডিপ স্টেট কাজ করে, কারণ এদের তো কোনো জবাবদিহিতা নাই। এরা কার কাছে জবাবদিহি করছে তারা জানে, আর যার কাছে জবাবদিহি করছে সে জানে। আমি সবসময় মনে করি যে যদি এইরকম ডিপ স্টেটের কথা এখন জেগে উঠে, তাহলে বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত ব্যর্থতার শব্দটি হচ্ছে ডিপ স্টেট। কারণ ওনারা থাকতে কোথার থেকে আবার ডিপ স্টেট আসে, এবং ডিপ স্টেট যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাদের শপথ টপথ সব তারা গুলে খেয়ে ফেলেছেন। কারণ তাদের তো কোনো অনুরাগ, বিরাগ, প্রভাব এগুলোর মধ্যে কাজ করার কথা না, তাদের তো কোনো প্রধান্বিত হওয়ার কথা না, তাদের তো এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না যেটা জনগণের কথা ভুলে গিয়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মতের সিদ্ধান্তকে প্রতিফলিত করার কথা এই সরকারের নয়। ফলে এই সরকার যদি ওই ধরনের কোনো ব্যক্তিবর্গ দিয়ে প্রভাবিত হয়ে থাকেন, তাহলে ধরে নিতে হবে যে এই সরকার অকেজ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু, যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি নিশ্চয়ই, আমি যে প্রশ্নটা করেছি আব্দুল তুষারকে, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর আমি বলছি, তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে কিনা, বিএনপির কাছে এমন কোনো তথ্য আছে কিনা? যদি এভাবে বলি, তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা কতটা সম্ভব? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞালোচক। আমি একটু বিলম্বে পৌঁছেছি, এর জন্য দুঃখিত। দেখুন, ডিপ স্টেট সম্বন্ধে এক কথায় বলা যায় যে অদৃশ্য শক্তির প্রেসক্রিপশনে যখন সরকার চলে, রাষ্ট্র চলে, তখন এটার মধ্যে ডিপ স্টেট কাজ করছে মনে হয়। তো সেখানে বাংলাদেশে এখানে জিওপলিটিক্যাল যে অবস্থাটা আছে, এখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রভাব থাকে এবং তাদের এজেন্টরা এখানে সক্রিয় থাকে, এটাও ঠিক। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে ইরাক যুদ্ধের সময়, গালফ ওয়ারের সময়, যখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী
এসে 3 দিন বসে থাকলেন যে বাংলাদেশ থেকে সৈন্য দিতে হবে, সেই ক্ষেত্রে পাকিস্তান একটা খেলে দিল যে বাংলাদেশ যদি ওইখানে সৈন্য দেয় তাহলে আমরাও সৈন্য দিব। তো এখানে ছিল যে প্রতিরক্ষা মন্ত্রী প্রায় 3 দিন বসেছিলেন এবং বেগম জিয়া বলছেন যে আমি মুসলমানের বুকে মুসলমান গুলি করবে, আমি সৈন্য দিব না। এবং আমার মনে আছে খুব ভালো করে আমরা একটা যুদ্ধবিরোধী সমাবেশও করেছিলাম জাসাস থেকে একটা তখন, এবং সব শ্রেণী পেশার বিশেষ করে শ্রেণী পেশার নেতৃবৃন্দ, শিল্পী, সাংবাদিক এরা যোগ দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে ওই সময় থেকে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক এবং জাতীয় এজেন্ডার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলতে থাকে। তো এটা যে বিএনপি যে বুঝে নাই তখন তা না, বুঝেছে, বাট এটা তারা ঠিক ওইভাবে মোকাবেলা করতে পারেন নাই, যার জন্য 1/11 আসছে। বাট বাতাসে ভাসছিল 2005 থেকেই যে এখানে তৃতীয় একটা শক্তি আসবে। এই তৃতীয় শক্তির সাথে কারা কারা ছিলেন, আজকে গভর্নমেন্টে যারা আছেন অনেকে তারাও ছিলেন, এটাও ঠিক। তো এখন তারা আজকে বেগম খালেদা জিয়া, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন। ঠিক আছে, এটা ওনার ডিক্লেয়ার না করলেও কি আপনার বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের চোখে, জনগণের চোখে ভিভিআইপি। বেগম খালেদা জিয়া তাকে প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। বেগম খালেদা জিয়া প্রমাণ করতে পেরেছিলেন যে আমি শত নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাই না। তার সন্তানদেরকে জিম্মি করা হয়েছে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য, তাও তিনি রাজি হন নাই। এবং যার জন্য ওই সময় শেখ হাসিনা বিদেশ থেকে ফেরত আসতে পেরেছিলেন, খালেদা জিয়া যান নাই বলে। তো এসব মিলিয়ে আমি আজকে বলছি যে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু, খালেদা জিয়া যাননি বলে শেখ হাসিনা ফিরে আসতে পেরেছিলেন। শেখ হাসিনা কনভিন্সড হয়ে গিয়েছিল তখন। কনভিন্স কিনা এটা তো আরেকটা বিষয়, আমি তো ওইখানকার কানে কানে শুনি নাই। শেখ হাসিনা গিয়েছিলেন, এটা সত্য। এটা ঝুড়ের মুখে হোক, অস্ত্রের মুখে হোক, অথবা কনভিন্স হয়ে হোক, যে কোনো 3টা কারণই হতে পারে। তো সেখানে বেগম খালেদা জিয়া যান নাই, এটা সত্য। তো যার কারণে 1/11 বেগম খালেদা জিয়া না যাওয়ার কারণে 1/11-এর যে ফর্মুলা ছিল, মাইনাস ফর্মুলা, এটা ফেল কার্যকর হয়নি। তো এই জন্য আমি আপনাকে বলছি এখন কি দেখছেন, এখন ডিপ স্টেটের ফাঁদে কি বিএনপি পড়ছে কিনা, বা মাইনাস ফর্মুলাতে পড়ছে? আমি মনে করি যে 1/11 যেহেতু বাংলাদেশের মানুষ 1/11-এর সময় যে এই যে ফর্মুলা, এটা বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে। এবং 1/11 থেকে এখন এই সময়টাতে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। এই সময়ে একটা গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে এইরকম কোনো সিদ্ধান্ত কার্যকর হবে আমার মনে হয় না। মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে তারেক রহমান কেন ফিরছেন এই বিষয় নিয়ে, সে কারণে এটা অতি দ্রুত কেটে যাবে। এটা আমি আপনাকে বলছি, এটা যতই বলি আমরা অমুক সময় এসে পৌঁছাবেন, অমুক সময় এসে পৌঁছাবেন, উনি যখন পৌঁছাবেন, বিভিন্ন সময় বলেছেন নভেম্বরে আসছেন, ডিসেম্বরে আসছেন, তো অনেকভাবে আশ্বস্ত করেন। উনি তো একটা বিবৃতি দিয়েছেন, যে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা তার আইডিতে হোক বা বিএনপি একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি ওনার মায়ের অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে অতি দ্রুত আসবেন, চলে আসবেন। যদি অবস্থা ভালো হয় ওনাকে। তবে আমি এখন পর্যন্ত যেটা যে হচ্ছে, অনেকেই বলছেন যে কি বলে যে উনি রওনা দিয়েছেন, অনেকগুলি পুরাতন ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক না আর কি। গণমাধ্যমে আসেন হয়তো বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জনের আইডি, মানে কি বলে এআই দিয়ে অনেকে অনেক কিছু করছে, এটা তো অন্য বিষয়। একটু যেতে চাই আব্দুল তুষার, একটা জরিপ নিশ্চয়ই আপনি পেয়েছেন, যেহেতু আমি গণমাধ্যম কর্মী। সেই জরিপ হচ্ছে BYLC-র ভোটের জরিপ, আর একটা হলো IRI এর একটা রিপোর্ট আছে, অর্থাৎ IRI এর জরিপ। দুই জরিপে দেখা যাচ্ছে, সেই এই জরিপগুলো নিয়ে আবার ডেভিড বার্কম্যান একটা বিশ্লেষণও করেছেন। সেখানে দেখা যাচ্ছে যদি BYLC-র ভোটের জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে জামায়াতের অর্থাৎ ভোটের শতাংশটা, পাওয়ার শতাংশটা 3% কম, আবার IRI যেটা বলছে তারা 4% কম। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি জামায়াত একেবারে সমান তালে যাওয়ার
কারণটা কি, বা জামাত এমন কি কাজ করে জামাতের ভোটার এত বেড়ে যাচ্ছে, বা এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন, যদিও 2545 জনের উপর জরিপটা করেছে? বিওএলসির জরিপটা খুব রিপ্রেজেন্টেটিভ জরিপ না, এটা একটা ধারণা দিতে পারে আপনাকে, কিন্তু একেবারে কংক্রিট কিছু না। কিন্তু বিওএলসির জরিপে যেটা আছে সেটা হচ্ছে তাদের ওইখানে 47% বেশি লোক কিন্তু বলে নাই কাকে ভোট দিবে। হ্যাঁ, তো যেহেতু 47% লোক বলেই নাই যে কাকে ভোট দিবে, ফলে এটা আসলে বলা খুব মুশকিল যে কার আসলে 20% আর কার 16%। তো এই জন্য আমি মনে করি যে বিওএলসির জরিপ থেকে বরং আমাদের অন্য মেসেজ নেওয়া উচিত। সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। একটা বিরাট সংখ্যক ভোটার এখনো পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে, আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় না কাকে ভোট দেবে। অর্থাৎ এখানে দুই ধরনের ইনফরমেশন আছে। একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না, আরেক দল বলেছে আমরা ডিসাইড করি নাই কাকে ভোট দেবো। ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার, এদেরকে যদি যুক্ত করেন তাহলে 47% লোক চুপ করেছিল এই জরিপে, 47% লোক চুপ করে আছে। ওইখানে বিএনপির ভোট আছে না, প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ ভোট দিবে এরকম একটা বিশ্লেষণ। না, এটা যদি কেউ মনে করেন এটা মনে করতে পারেন যে স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে নিতে পারে। আওয়ামী লীগের ভোটাররা এরকম একটা আওয়ামী লীগের ভোটাররা ঠিক এইরকম না যে তারা তাদের দীর্ঘদিনের যে আদর্শিক অবস্থান সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কেউ তাকে মার দিবে না সেই জন্য তাকে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর, সেটা একজন, দুইজন, 100, 500 লোকের সাথে হতে পারে, একটা দলের সাথে করা খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল, সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারবো না, কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না, করতে পারে। কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না, হয় তারা ভোট দিতে যাবে না, আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে। ধন্যবাদ। আমি প্রশ্নটা অনেক বড়, সম্ভবত আপনার বলতে একটু সময়ও বেশি লাগবে, সে কারণে আমি ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল চলমান পরিস্থিতি এবং নির্বাচন, এই বিষয়টা নিয়ে আলোচনায়। বিরতির পর আমি একটু যেতে চাই যারা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, প্রশ্ন এইটাই যে বিওয়াইএলসি যে জরিপটা করেছে সেখানে ডেভিড বারবেন একটা বিশ্লেষণ করেছেন, সেখানে বিএনপির যদি বলি 20%, যদি আবার সেখানে 17% সম্ভবত জামায়াতকে দেওয়ার কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে 20% এবং 17%। এই জামায়াতের এই উত্থানকে বিএনপি কীভাবে দেখছেন, প্রথম একটি। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিলেন, বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? সে ফিরে নেওয়ার কারণ এটা কিনা যে 5 আগস্টের পর চাঁদাবাজি, অন্তকন্দল, হানাহানি, সংঘর্ষ, এসব ঘটনার কারণে মানুষ কি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার কারণে এরকম কমে যাচ্ছে? আমি যা কিছুই বলি, বাংলাদেশের মানুষ তো সবাই গাঁজা খাইয়ে তো আর উন্মাদ হয়ে যায় নাই। যে প্রথম কথা হচ্ছে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল এটা জাতীয় ঐক্য এটা তৈরি করতে পারে না। তো এইটা প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানুষ, আপনি যদি হিন্দুর সংখ্যা বা অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা 8-10% ধরেন, কিন্তু তাদের প্রভাবটা অনেক বেশি। প্রথমত এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এটা হিন্দু ধর্ম হোক আর যে মুসলমানদের ধর্ম হোক, এই ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশে 71 সালের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। প্রথম কথা হচ্ছে একটা। ক্ষমতায় আপনারা এনেছিলেন তো একবার, এখানে কয় % ভোট পেয়েছিল? এনেছেন বলেছে, আমি কত পার্সেন্টের কথা বলিনি। যে 1996 সালে 300 আসনে ভোট দিয়ে কি বলে 300 আসনে নমিনেশন দিয়ে 8% ভোট পেয়েছে, এটাই তার হাইয়েস্ট 96। তো এখন কত বছর হবে? এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তারাই বলে। আমি আপনাকে বলি, আপনাকে যদি গ্রেটার সিলেটে 19টা আসনের মধ্যে একটা আসন পাইতে পারে, একটা, তো সেটা কানাইঘাট জকিগঞ্জ একবার পাইছিল, একবার পাইছিল। ওইখানে জামাত না, ওইখানে হচ্ছে অন্য একটা সম্প্রদায়গত বিষয় আছে।
তো সেইখানে মৌলানারা ওই ওই ইয়ার থেকে কি বলে ওই সম্প্রদায়ের থেকে তারা রিপ্রেজেন্ট করেন। আর কোনো আসনে আমি আপনাকে আরও 1 বছর আগে বলছিলাম যে ওই শফিক, ডাক্তার শফিক সাহেব, উনি সিলেটের যে আসন থেকে দাঁড়াবে এই আসন থেকে ফেল, দাঁড়াচ্ছে না উনি। ওনার বাড়ি কুলাউড়া, ওই আসনে গিয়ে এখনও দাঁড়াইলে 10,000 ভোট পাবে। তো ইন দ্যাট কেস আমি তো কোনো পরিবর্তন দেখলাম না। আমার হবিগঞ্জ, বানিয়াচং আজমেরিগঞ্জ, হবিগঞ্জ 2 আসন হাইয়েস্ট 5 থেকে 10,000 ভোট পাবে, 5,000 ভোট পায় জামাত। নবীগঞ্জ 5,000 ভোট পায়, হবিগঞ্জ আরও কম ভোট পায়, দেয় না, ইলেকশনই করে না। তারপর আপনার মাধবপুর চুনারঘাট 10,000 ভোট পাবে হাইয়েস্ট। তো আমি দেখলাম তো এই যে এটা হচ্ছে জামাত হচ্ছে জিতে যাচ্ছে হচ্ছে এই যে টেলিফোনে, ফেসবুকে বট আইডি দিয়ে এই জরিপটা। তো এই জরিপটা আমি আপনাকে বলি যে জরিপটা হচ্ছে এই যে তুষার ভাই অফলাইনে বলছিলেন না যে 23 সালে শেখ হাসিনাকে বলছিল এরা যে 70% মানুষ তাদেরকে চায়, আর এইবার বলছে ইউনুসকে 70% মানুষ চায়। 24 সালে হাসিনাকে ধাওয়াইয়া দিচ্ছে বাংলাদেশ থেকে বিদায় করে। তো এইবার বলছি যে আমি চিন্তা করছি যে এইরকম হয় কিনা যে ডক্টর ইউনুসকে এইরকম বাতাস দিয়া যে এইরকম হাসিনার মতো বলে কিনা যে আমি একটু 5 বছর থাকি, যে আসেন গণভোটটা ডক্টর ইউনুসকে চান কিনা, এইটা দিয়ে একটা গণভোট করতে পারতেন। এই 24-এর কি বলে এই জুলাই কি বলে জুলাই সনদ, এটাকে নিয়ে তো টানটানি করার দরকার ছিল না। উনি বরঞ্চ বলতে পারতেন যে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা দেওয়া পর্যন্ত আমি থাকতে পারবো কিনা, এইটা চাইতে পারতেন। তো এটা না চেয়ে এইসব বিষয় নিয়ে টানটানি করতে, এই জরিপগুলো কি সরকারের পক্ষে যাচ্ছে? এইগুলো ফ্যাব্রিকেটেড, এইগুলো সব। আপনাকে আমি একটু বলি, আপনি আমার টক শোতে এসেছেন আরো বেশ কয়েকবার। 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটা যে পাবলিক পারসেপশন ছিল বিএনপি ক্ষমতায় চলে আসছে, ইদানিং মানুষের মধ্যে আবার পারসেপশন তৈরি হয়েছে জামাত ক্ষমতায় চলে আসছে। তাহলে এই যে 5 আগস্টের পরে এই সময়টাতে কেন মানুষের মধ্যে পাবলিক পারসেপশনটা তৈরি হলো? প্রথম দিকে তো বিএনপির পক্ষে ছিল। আমি তো মনে করি যে ইলেকশনে গেলে আমি তো এখনো যে বিভিন্ন ভোটের মাঠ তো এখন তো মোটামুটি ঠান্ডা পড়েছে, ডিসেম্বর মাসে এসছে, তো ডিসেম্বর মাসে আমি তো কোথাও দেখি না, কোথাও তো আমি দেখলাম না যে কোনো ভোটের মাঠে কোথাও জামাত ওইভাবে আছে। জামাতের কর্মী যেটা যা কয়টা মিছিলে আসে, জামাতের যে কয়জন মিছিলে আসে, মিটিংয়ে আসে, এই ভোট এই কয়টাই। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আব্দুল তুষার, বিপদটা একটা বিষয় যে মাহবুব কামাল, সাংবাদিক মাহবুব কামাল গণমাধ্যমে একটা প্রশ্ন ছড়েছেন, জামাত ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের গল্প বলা যাবে কিনা, শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলা যাবে কিনা। তার প্রশ্ন মুক্তিযোদ্ধারা, আমার প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধারা জামাত যদি ক্ষমতা যায় মুক্তিযোদ্ধারাকে হুমকির মুখে পড়বে কি, বা মুক্তিযোদ্ধারা সে হুমকি আশঙ্কা করে কিনা? মাহবুব কামাল সাহেব এটা বলেছেন এনসিপি ক্ষমতায় গেলে বলা যাবে, এটাও তো জিজ্ঞেস করতে হবে। এনসিপি যদি কালকে ক্ষমতায় যায় তাহলে কি উনি যে প্রশ্ন, না জরিপে না আসুক, জরিপে তো একমাত্র কথা না, বাংলাদেশের অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না। এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। তো এই প্রশ্ন করার কোনো কারণ নাই। এই জন্য যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে, অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, লিখতে হবে 47 পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার, বৈষম্য, আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে ভাষা এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না, সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল, কিভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল। আইয়ুব খান কি গণতান্ত্রিক ছিল? ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল? ইস্কান্দার মির্জা গণতান্ত্রিক ছিল? পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনো পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি। অতএব মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে। এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে
সেটা ভাবতে পারতো? পাকিস্তানে পারে জামাত ইসলাম ক্ষমতা আসতে? এটার দায় কি আওয়ামী লীগকে দেবেন না? দায় কার তার তো ইম্পর্টেন্ট না। এই যে শোনেন দায় কার এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আমি তো এখানে বিচার করতে বসে নাই। আমরা এখানে বসেছি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য। বিচার তো হচ্ছে, কার দায় কি সেটা বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে কি হতে পারে বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল, এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগের বিরোধীরা ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই। যেটা আমরা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধে অপরাধ করেন নাই। পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ। যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে, আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন। আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে, তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না। আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি। আজকে যখন আমরা বলি যে এই 24-এর গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায়, আমরা যখন বলি যে এই যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায়, অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন, স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং করেন নাই, তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই। কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ, এটা কেন হবে না? যদি আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি, কারণ এটাই শেষ কথা। এরপর আমি যাবো আর কি, আজকে আর হাতে সময় নেই আমার, আপনার সময় আছে কিনা জানি না। এই মুহূর্তে আমাদের সামনে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র। এই পুরো যা কিছু হয়েছে বাংলাদেশে, এটা হয়েছে অগণতান্ত্রিকতার কারণে, স্বৈরতান্ত্রিকতার কারণে। প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধীদেরকে কথা বলতে না দিয়ে গৃহপালিত বিরোধী দল তৈরি করার মধ্যে দিয়ে, রাজনীতিকে প্রভাবিত করার মধ্যে দিয়ে, সরকারি যন্ত্র কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করার মধ্যে দিয়ে, ফলে যদি গণতন্ত্র আসে তাহলে এই জিনিসগুলি এমনিতেই সেরে যাবে। এই পুরো ব্যাপারটা কিরকম, একটা রোগীকে কল্পনা করেন, সেই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই। ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীর আপনি যে ওষুধ দিবেন, যাই দিবেন, নাই দিবেন, কোনো কাজ করবে না। এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের যখন এই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে, রাজনৈতিক দলগুলি আরো পরিশুদ্ধতার দিকে যাবে, এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে। আর লোকে কেন ভাবছে জামাত ক্ষমতা আসবে? এটা তৈরি করা হয়েছে। কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয়। কিন্তু এই যে হঠাৎ করে পারসেপশনটা তৈরি হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচনগুলির 2টাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা এগিয়ে থাকে, আর বাকি যে 2টা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে, এবং এটা হওয়ার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে বলে দিই। বিগত 16, 17, 20 বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয়, এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। ভর্তি পরীক্ষা ছাড়া না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের পরিবার পরিজন, তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর যায় না। নাকি টিকে না? না, টিকে না, এই কথাটা ঠিক না। যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে, এবং সেই কারণে এই ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে। পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া, তো সেজন্য তো পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করা এক না। পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার ক্যালিব্রেশন করেছেন, ওইখানে কি পড়ানো হয়, এখানে কি পড়ানো হয়, সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন। একই বই পড়ে, একই রকম শিক্ষা ব্যবস্থা, সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায়, আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায়।
আপনি যদি ডিগ্রি সমকক্ষ করে দিলেন, ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল, উনি জননী হয়েছেন, জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন, আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। উনি তো একটা দুইটা জননী হন নাই, মানবতার জননী হয়েছেন, তারপরে কওমের জননী হয়েছেন, নিজের দলের লোকজনের জননী হয়েছেন, রোহিঙ্গাদের জননী হয়েছেন। কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই, কি ছিল উনি জানে। জি, একটা প্রশ্ন হয়তো আপনাকে শেষ প্রশ্নটা করে দিচ্ছি। আপনাকে এই আপনি বেশ দেখলাম টক শোতে বেশ উত্তেজিত, ফেসবুকে আপনাকে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়, আপনি কে বলে ওদেরকে জিজ্ঞেস করুন। না, ট্যাগ কেন দেয় আপনাকে? ট্যাগ কেন দেয় ওরা জানে। আমি যদি এখন আপনার একটা গালি দিই, আপনি সেটা হয়ে যাবেন না? অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে কেন গালি দিয়েছি। যারা আমাকে ট্যাগ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে নিয়ে আসেন তাদেরকে। মানে আপনি, আমি উত্তেজিত হই নাই, আমি যেটা দরকার উপযুক্ত জায়গাতে উপযুক্ত কথা বলেছি। উত্তেজনা আর কাউকে প্রকৃত কারণে ধমকানো দুইটা এক না। আপনার আব্বা আম্মা আপনাকে কোনোদিন ধমকায় নাই? উত্তেজিত হয়েছিল, আপনি প্রাপ্য ছিল, আপনাকে ধমক দিয়েছে। আমি বাবের বয়সে আমি ধমক দিয়েছি। আচ্ছা, মানে ধমকটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আবার দিব, এবং আপনি যদি এখন এরকম করেন আপনাকেও দিব। আমি ধমক নিতে রাজি আছি। হ্যাঁ নেন, আপনি রাজি আছেন, কিন্তু যারা ট্যাগ করেছে তারা রাজি নাই। তারা মনে করে তারা আমাদেরকে ধমকাতে পারে, তারা আমাদেরকে যা খুশি তাই বলতে পারে, এটা তারা মনে করে। সুতরাং তাদের ধমক প্রাপ্য। ধন্যবাদ আব্দুল লত্তুর স্যার, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনার কথাও পরিষ্কার। একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে এই প্রশ্নটা আমি আব্দুল লত্তুর স্যারকে করেছি, আপনাকে একটু করতে চাই। আপনি জেনেছেন নিশ্চয়ই, আজকে খবরটা জেনেছেন। সেই খবরটা হলো একজন আইনজীবী আজকে রিট করেছেন জাতীয়, আমি একটু আপনাকে পড়ে শুনে, সেটা হচ্ছে রিটে তিনি বলেছেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া, তাদের এই যে সামনে নির্বাচন, সমস্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছেন তিনি। এইটা কি আপনি নির্বাচনকে বাধা দেওয়ার একটা উপায় মনে করেন কিনা? সামনে আবার নতুন করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা, আপনি কি ভাবছেন বিষয়টা নিয়ে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তো অনেকেই ভাববে, এটা স্বাভাবিক নয় কি? আমার তো মনে হয় এটা স্বাভাবিক, কারণ আপনি একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের মাঠের বাইরে রেখেছেন, আপনি জাতীয় পার্টিকে মুভ করতে দিচ্ছেন না। তো এইসব মিলিয়ে একটা জনগণের বড় অংশ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে আছে প্রায়। তো সেইটাকে কেউ এটা এনক্যাশমেন্ট করতে চাইতে পারে। আর আমি এই ক্ষেত্রে মনে করি যে আজকে রিটের যে বিষয়টা আছে, আদালত অবশ্যই দেখবেন যে আমরা যেমন মুসলমানদের যেমন হাদিসের, বুখারী শরীফের হাদিসের প্রথম যে আয়াতটা, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা পেনাল কোডে আমরা সবসময় বলি যে তার এই ক্ষেত্রে ম্যানসরিয়া ছিল কিনা, কোন দুষ্টু মন আছে কিনা। আরেকটা বলি যে আমরা ইন্টেনশন কে ছিল তার এই কাজটা করার পেছনে। তো আমার কাছে এই রিটটাকে আমার কাছে মনে হচ্ছে যে তার ইন্টেনশনটা কি আদালত সবচেয়ে বড় বিবেচনায় নেবেন, নিয়ে এটা আমার মনে হয় এটার সম্পর্কে সিদ্ধান্ত দেবেন। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় না যে নির্বাচন আটকে যাবে। নির্বাচন আটকানোর মতো দেশে কোনো পরিবেশ নাই। সারা দেশে নির্বাচনের ট্রেনটা স্মুথলি চলছে এবং বেশ ভালো স্পিডে আছে এখন ট্রেন। এই অবস্থায় যদি নির্বাচনের ট্রেনকে হঠাৎ করে ব্রেক চাপা হয়, তাহলে এটা একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট করবে। সাথে এখন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে শারীরিক অবস্থা, রাজনৈতিক যে পরিস্থিতি, এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? আমি আপনাকে বলি যে যেহেতু আমরা এটা দেখছি যে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা, নেতারা, বেশ করে যারা প্রার্থী, তারা বেশিরভাগই রাজধানীতে আসছেন ঢাকা শহরে আসছেন, আবার তারা যাচ্ছেনও, ফেরতও যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রামটা করেছেন প্রায় 11 সাল থেকে একেবারে 24 সাল পর্যন্ত, যে টানা সংগ্রামটা, সেটা ছিল একটা জেনুইন নির্বাচনের জন্য। যে তোমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দাও, একটা জেনুইন নির্বাচন দাও। আমরা কিন্তু হাসিনাকে চলে যেতেও বলিনি, আমরা বলছি একটা জেনুইন নির্বাচন দাও, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা জেনুইন নির্বাচন দাও। এবং 18 সালে আমরা শেষ পর্যন্ত আমরা দেখলাম যে অনেকেই যখন বলতেছিলেন যে শেখ হাসিনার অধীনে একটা জেনুইন নির্বাচন তো হতে পারে, দেখেন
বিদেশি শক্তিরা যখন বলতেছিলেন আমরা এটা প্রমাণ করার জন্য নির্বাচন করেছিলাম, এবং ওই ক্ষেত্রে দেখা গেল 9:30 থেকে 10টার মধ্যে সমস্ত নির্বাচন কমপ্লিট হয়েছে, এবং আগের রাত্রে 40% 50%। ওই সময় তো বলা হয়েছে বিএনপি দেশের রাজনৈতিক দূরদর্শিতা তেমন ছিল না, কারো ফাঁদে পা দিয়েছেন এরকম একটা বিষয়। এটা আপনাকে কখনো কখনো আপনাকে কদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল, সে মরেনি। তো আপনাকে 2018 সালে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে একটা সন্দেহ, একটা ভাবনা ছিল, এই ক্ষেত্রে আপনাকে এইটাই করতে হয়েছে, আপনাকে মরিয়া প্রমাণ করতে হয়েছে আমি মরি নাই। আপনাকে হারিয়া প্রমাণ করিতে হইয়াছে যে শেখ হাসিনা একটা জেনুইন নির্বাচন দিতে পারে না, শেখ হাসিনার অধীনে কোনো জেনুইন নির্বাচন হতে পারে না। জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনি কথার ফাঁকে বলেছেন, নির্বাচন থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি এরকম নির্বাচন করা হয় তাহলে এরকম প্রতিবন্ধকতা আসতে পারে বিভিন্ন জায়গা থেকে। আপনি কি চান কি আওয়ামী লীগ নির্বাচনে আসুক? আমরা কিন্তু, আমি আপনাকে বলি যে বিএনপি শুরু থেকে যেটা বলছিল যে কোনো রাজনৈতিক দর্শন চর্চা এটা কোনো অপরাধ হতে পারে না। কোনো রাজনৈতিক দলের যারা ক্রিমিনাল অফেন্ডার, ফৌজদারি অপরাধ করেছেন, তাদেরকে আদালতে সুপর্দ করা হবে। এবং আই শুড সে ইন দ্যাট ওয়ে পলিটিক্যাল পার্টি ইজ এ অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। পলিটিক্যাল পার্টি ক্যানট কমিট রং। তো সেই ক্ষেত্রে বরঞ্চ এইরকম বলা যায় যে একটা বাস তো অ্যাক্সিডেন্ট করে ট্রাক চাপা দেয় মানুষকে, ট্রাকের কি আর বিচার হয়? বিচার তো হয় ড্রাইভার, যিনি ড্রাইভ করছিলেন, হেল্পার, তার বিচার হয়। বাংলাদেশে তো বিচার হয়। তো সেইখানে ট্রাকের বিচার হয় তো না, ট্রাকের ট্রাক জ্বালিয়ে দেওয়া এক ধরনের মানুষ, ট্রাকের জ্বালিয়ে দেওয়া তো আর বিচার না। তো এটা আদালতে ট্রাক অনেক সময় করা হয়, সিজ করা হয়, এবং সেইটার কোনো ফেইলিউর আছে কিনা, ইঞ্জিন ত্রুটি ছিল কিনা, এগুলো পরীক্ষা করা হয়, করে আবার মালিককে দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার, যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করার যে কোয়েশ্চেনটা, এইটা তারা আলোচনা করতে পারতেন গভর্নমেন্টে যারা আছেন সকল রাজনৈতিক দলের সাথে, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান কিনা। এবং আজকে আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে আজকে জামায়াতে ইসলাম গিয়ে কি করতে হয়, আওয়ামী লীগের নেতাদের বাসায় চাল পাঠাতে হয়, ডাল পাঠাতে হয়, গিয়ে তারা ভিতরে গোপনে পায়ে ধরেন, ভাই আমরা কম নির্যাতনকারী আপনাদের, আমরা ক্ষমতায় আসলে আপনাদের উপর কোনো নির্যাতন হবে না। আমি তো মনে করি আওয়ামী লীগের নেতারা এটা বিশ্বাস করার কোনো কথা নয়। এবং জামাতকে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যে আদৌ বিশ্বাস করে না, এটা হচ্ছে যে জগন্নাথ হলের যে নির্বাচনটা, জগন্নাথ হলে যে 10টি ভোট দেওয়া, সেই 10টা ভোট কোথার থেকে আসলো, এইটাও তো একটা কোয়েশ্চেন। তো সেইখানে আমার মনে হয় যে বিএনপি বরঞ্চ একটা জাতীয় ঐক্যকে সে ধারণ করে, ন্যাশনাল ইউনিটির কনসেপ্টকে ধারণ করে, তারপরে সকল ধর্ম বর্ণ সবার একটা অধিকার রক্ষার একটা কনসেপ্ট রক্ষা করে। এবং তারেক রহমান এইবার যেটা বলেছেন যে অন্তর্ভুক্তিবাদ সম্পর্কে, যেটা বেগম খালেদা জিয়া 2016 সালে বলছিলেন যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, একটা অন্তর্ভুক্তিবাদ চাই, ইনক্লুসিভিজম। তো ইনক্লুসিভিজমের ক্ষেত্রে, এবং তারপর এইবার বলছেন যে আমরা যদি সরকারে যাই তাইলে রাষ্ট্রের কাছে বিশ্বাসী অবিশ্বাসী সবার অধিকার সমান থাকবে, এবং রাষ্ট্রের জন্য এইটাই হওয়া উচিত। রাষ্ট্রের কাছে কে বিশ্বাসী কে অবিশ্বাসী এইটা কোনো বিষয় হতে পারে না। তো রাষ্ট্র বরঞ্চ আপনি ধর্মীয় বিষয় আপনি নিজে প্র্যাকটিস করুন, আপনি অন্যকে বাধ্য না করে নিজে মিথ্যা কথাটা না বলুন, অন্যকে ঠকানোর ব্যবস্থাটা বন্ধ করুন, তাইলেই বরঞ্চ ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনি অন্যের উপর দিয়ে ইনসাফ চালাতে চান, নিজে কি করেন ওটার অ্যাকাউন্টেবিলিটি আগে দেন। জি, আপনি কি সব রাজনীতিবিদদের মধ্যে সেই ইনসাফ দেখেন কিনা, বা সে যারা যে প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, ভোটের পরে সে প্রতিশ্রুতি পালন করে কিনা, সেটা নিশ্চয়ই আপনিও জানেন আমিও জানি। আমার কাছে একেবারে সময় শেষ। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিল চলমান পরিস্থিতি ও নির্বাচন। আলোচনায় ছিলেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।